নমস্কার, অস্ট্রিয়া দেশে আপনাদের সকলকে স্বাগত। আমি এতদিন ধরে যে ভিডিওগুলো বানিয়ে এসেছি সেখানে বিভিন্ন ধরনের লোকদেবতার কথা আমি কিন্তু বলেছি, যা বাংলার মধ্যে প্রচলিত। আজকে কিন্তু যেটি নিয়ে আলোচনা করব সেটি কোনো লোকদেবতা না, আবার কোনো অপদেবতাও না। আমি অপদেবতা নিয়েও কিন্তু ভিডিও বানিয়েছি, কোনো অপদেবতাও না। ইনি হলো ভূত দেবতা। একাধারে এনাকে অপদেবতার শ্রেণীতেই ফেলা চলে। আমাদের বাংলার মধ্যে এই ভূত দেবতার পূজার প্রচলন কিন্তু রয়েছে প্রায় 100 বছর আগে থেকেই। কিভাবে সেই ভূত দেবতার পূজার প্রচলন আমাদের বাংলার সংস্কৃতির মধ্যে ঢুকলো সেই বিষয়ক আজকে আমার এই ভিডিও। এই ভূত দেবতার কিন্তু একটি সুনির্দিষ্ট নামও রয়েছে। এই ভূত দেবতাকে নিশিকান্ত বলে আখ্যায়িত করা হয়ে থাকে। বোধ হয় আমাদের গ্রাম বাংলার মধ্যে যে প্রচলিত নিশির ডাক রয়েছে সেখান থেকেই এনার এই নামটি উঠে এসেছে। তো আজকে চলুন জেনে নেওয়া যাক এই ভূত দেবতার পূজা আমাদের এই বাংলা সংস্কৃতির মধ্যে কিভাবে এলো, বা এই পূজার যে প্রচলনটি হয়েছিল তার পিছনে লুকিয়ে থাকা ইতিহাসটি নিয়ে, এবং কারাই এই ভূত দেবতার পূজার প্রচলন আমাদের এই বাংলাতে করলেন সেই নিয়েই আজকে আমার এই ভিডিও। এবং দেখতেই বা কিরকম এনার পুজো অর্চনা বা এনার যে মূর্তি নির্মাণ করা হয় সেটি দেখতেই বা কিরকম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভূত দেবতা নিশিকান্ত। রাতের বেলায় এলাকাগুলিতে প্রায় অশরীরী দেখতে পাওয়া যায়, এবং এই অশরীরী থাকে বউয়ের বেশে। ঠোঁটের মধ্যে থাকে একটি ক্রূর হাসি, এবং সেই হাসির আওয়াজ সেই পাড়াতে কিন্তু অনেকেই শুনতে পায়। আবার মাঝে মাঝে পাড়া থেকে অনেক মানুষ উধাও হয়ে যায়, এবং পরের দিন সকালবেলা তাদেরকে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যায় এই ভূত দেবতার থানে। নদিয়ার শান্তিপুরের ফুলিয়া গ্রামে এই ভূত দেবতার থান নিয়ে এরকমই একটি মিথ প্রচলিত রয়েছে। এই ভূত দেবতাই এলাকার মানুষের কাছে নিশিকান্ত নামে পরিচিত। এই ভূত দেবতার কিন্তু শাস্ত্রের সাথে দূর দূরান্ত অব্দি কোনো প্রকারের মিল নেই, না এনার মূর্তিতে না এনার পুজো পার্বণে। কিছু মত অনুসারে এই ভূত দেবতার পূজার প্রচলন প্রথম হয়েছিল বাংলাদেশের টাঙ্গাইল জেলার বামনকুইচা গ্রাম থেকে। এই পুজো ঘিরে বা এই পুজো শুরু হওয়া নিয়ে অনেকগুলি মিথ প্রচলিত রয়েছে। তার মধ্যে যেটি সব থেকে জোরালো হিসেবে ধরা হয়ে থাকে সেই মিথটি নিয়েই আজকে আমার এই আলোচনা। তো চলুন সেই মিথটি জেনে নেওয়া যাক। কোনখান থেকে এই ভূত দেবতার প্রচলন বা পূজার প্রচলন শুরু হলো, এবং সেটি আবার এই বাংলার মধ্যে পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হলো। এই বাংলাদেশের বামনকুইচার বসাক পরিবারেরা প্রথম এই ভূত দেবতার পূজার প্রচলন করেছিলেন বলে ধরা হয়ে থাকে একটি মিথে। সেখানে বলা হচ্ছে যে এই বসাক পরিবারের মানুষেরা, পূর্বপুরুষেরা এই ভূত দেবতার স্বপ্নাদেশ পেয়ে এই পূজার প্রচলন করেছিলেন। এই স্বপ্নাদেশ পাওয়ার পর বসাক পরিবার চলতি বছরের পয়লা বৈশাখ থেকেই শুরু করেন এই ভূত দেবতার পূজা। 1-2 বছর না, বলা যেতে পারে কয়েকশো বছরের প্রাচীন কিন্তু এই পূজার প্রচলন। পরবর্তী ক্ষেত্রে দেশ ভাগের ধাক্কায় যখন অগণিত মানুষ ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় এসেছিলেন, তার সঙ্গে কিন্তু ছিলেন এই বামনকুইচা বসাক পরিবার। তিনি কিন্তু এসে উঠেছিলেন এই নদিয়ার শান্তিপুরের ফুলিয়াতে, এবং এই ভূত দেবতাও কিন্তু তার সাথে চলে এসেছিলেন এই শান্তিপুরের ফুলিয়াতে। তখন থেকেই আমাদের বাংলাতে এই ভূত দেবতার পূজার প্রচলন কিন্তু হয়ে আসছে। এই প্রচলনটি কিন্তু খুব একটা জায়গাতে নেই। এটা বলা যেতে পারে এই শান্তিপুর বা নদিয়া অঞ্চলেই কিন্তু এই ভূত দেবতার পূজার প্রচলন বেশি লক্ষ্য করা যায়, বা খুব একটা দেখাও যায়, ওইখানেই দেখা যায়। বা এই ধরনের মূর্তিগুলো বা এই যে অপদেবতার যে মূর্তিগুলো ভূত দেবতা হিসেবে যেগুলিকে অভিহিত করা হচ্ছে, সেইগুলোও কিন্তু এই নদিয়ার শান্তিপুর অঞ্চলেই বেশি দেখতে পাওয়া যায়। ওপার বাংলা থেকে তো এপার বাংলায় ভূত দেবতা চলে এলেন, কিন্তু আসার পরেও এই বসাক পরিবারের উদ্যোগে কিন্তু এই ভূত দেবতার পূজার আড়ম্বর কিন্তু খুব একটা কমলো না। এখনো এই ফুলিয়ার তালতলায় এই ভূত দেবতার পূজা কিন্তু প্রতি পয়লা বৈশাখে করে আসছেন এই বসাক পরিবার। এই ভূত দেবতার যে মূর্তিগুলি গড়া হয় এইগুলি কিন্তু বড়ই অদ্ভুত এবং বিচিত্র দেখতে।
এইগুলি সচরাচর সাধারণ যে দেবতার মূর্তিগুলি হয় দাঁড়ানো অবস্থায় কাঠামোতে, এর কিন্তু মূর্তি সেরকম না। এর মূর্তিটি সম্পূর্ণই তৈরি করা হয় মাটির ওপর। অনেকটা ঢিবি যেরকম মাটির ওপর যেরকম ছোট ছোট ঢিবি থাকে, ওই সেরকম ঢিবির ন্যায় করেই এর মূর্তিগুলি তৈরি করা হয়ে থাকে। বেশিরভাগ যেই মূর্তিগুলি লক্ষ্য করা যায় তাদের কিন্তু এই ভূত দেবতার কিন্তু মাথা থাকে না, বুকের মধ্যেই ওই চোখ, নাক, মুখ আঁকা থাকে এবং একটি লকলকে জিভও কিন্তু দেখতে পাওয়া যায় এবং এনার হাত ও পাগুলি দুপাশে ছড়ানো অবস্থায় থাকে। ভূত দেবতার পূজা উপলক্ষে পাঁঠা বলি কিন্তু আবশ্যক এবং এই পাঁঠার মাংসকেই বাবার প্রসাদ হিসেবে বিতরণ করা হয় গ্রামে। এবং শুধু এনার মূর্তিতেই নয়, এনার মূর্তির একটি পাশে একটি সাদা কাগজের ওপর এই ভূত দেবতার একটি ছবি লাল কালিতে এঁকে তার মূর্তির পাশে রাখার কিন্তু প্রচলনও আছে। আরেকটি মিথ অনুসারে এই ফুলিয়ার তালতলার সন্ন্যাসী বাড়ির জৈনিক যাদব সন্ন্যাসীরা নাকি এই নিশিকান্ত ভূতের পূজার প্রচলন করেছিলেন। এখন এইখানে কিছু জায়গার ব্যবধানেই কিন্তু এই অনেক ভূত পূজা দেখতে পাওয়া যায়। এর মধ্যে সেক্ষেত্রে কোন পূজাটি যে প্রাচীন সেটা বলা কিন্তু এখন খুবই মুশকিল। এইখানে মাঠপাড়াতে আরেকটি ভূত পূজা হয়ে থাকে। এইখানের ভূত দেবতা কিন্তু কিছুটা অন্য রকমের দেখতে। এই মূর্তির সাথে তালতলায় যে ভূত পূজা হয় তাদের মূর্তির কিন্তু একটু অমিল রয়েছে। এই মাঠপাড়ায় যে ভূত পূজা হয় সেই ভূত দেবতার কিন্তু দুটি চোখা চোখা দাঁত রয়েছে, যেগুলি মাটি থেকে আড়াআড়িভাবে বা লম্বে উপর দিকে তোলা, মানে মাটিতে ঢিবির আকারে যে মূর্তি নির্মাণ করা হয় তার থেকে উপর দিকে দাঁতগুলি কিন্তু তোলা থাকে এবং দুটি হাত কিন্তু উপর দিকেই খাড়া করে তৈরি করা হয় এবং একটি হাতের ওপর একটি বড় কাঁসার থালা রাখা থাকে। সেখানে ওখানকার যে স্থানীয় মানুষেরা এখানে পুজো দিতে আসেন তারা ওইখানে দক্ষিণা দান করে যান। এই মাঠপাড়ার যে ভূত দেবতাটি রয়েছে এনার পুজোর সময়টি কিন্তু একটু আলাদা। এনার পুজোর সময়টি হচ্ছে চড়কের সময়। এই চড়কের সময় কিন্তু এনার পূজা দেখতে পাওয়া যায় এবং এই পূজা উপলক্ষে সেইখানে মেলাও বসে। তার মানে বুঝতে পারছেন এই পূজার প্রচলনটা আমাদের গ্রাম বাংলার মধ্যে যেখানে হয় সেখানে কিভাবে ঢুকে রয়েছে। তো হয়তো মানুষের ভীতির কারণেই হোক বা কোনো শাস্ত্রীয় তো বিধানের মধ্যে তো এইসব দেবতাগুলো আসেন না, হয়তো মানুষের ভীতি থেকে এই ধরনের দেবতার পূজার প্রচলন হয়েছে। তো সেই নিয়ে আজকে আমার এই ছোট্ট উপস্থাপনাটি ছিল, যেখানে আমরা এই ভূত পূজা বা ভূত দেবতার পূজা সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই জানতে হলে আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুনি। জয় মা, জয় গুরু।